আসসালামু আলাইকুম, স্বাগতম দেশটক সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত বর্ণনা। ইরানে একদিনে ১২০০ বোমা হামলা, ইসরায়েল। আফগানিস্তানের বিরুদ্ধে অভিযান এখনও চলমান, পাকিস্তানি মন্ত্রী। খামেনির মিটিং সন্ধ্যার পরিবর্তে হয় সকালে, এটিও জেনে ফেলে সিআইএ মোসাদ। সৌদি আরব ও ইসরায়েল কয়েক সপ্তাহের লবিংয়ের পর ইরানে হামলা করতে রাজি করিয়েছে ট্রাম্পকে। আমেরিকানদের জীবন নিয়ে জুয়া খেলছেন ট্রাম্প, কমলা হ্যারিস। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি দেশটক সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানে একদিনে ১২০০টি বোমা হামলার দাবি করেছে ইসরায়েল, যা গত কয়েক দশকের মধ্যে যে কোনো একক দেশের উপর চালানো অন্যতম বৃহত্তম বিমান অভিযান হিসেবে চিহ্নিত হচ্ছে। এই হামলার ভয়াবহতা বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে, যেখানে দেখা যায় আধুনিক যুদ্ধবিমানের বিশাল বহর নিয়ে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ দাবি করছে তারা ইরানের কৌশলগত স্থাপনা, সামরিক অবকাঠামো এবং বিশেষ করে ড্রোন উৎপাদন কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করেছে। ১২০০টি বোমা হামলা মানে একটি বা দুটি লক্ষ্যবস্তু নয়, বরং পুরো দেশ জুড়ে ছড়িয়ে থাকা কয়েকশো পয়েন্টে বৃষ্টির মতো গোলাবর্ষণ, যা স্বাভাবিকভাবেই ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এক চরম চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই হামলার মূল উদ্দেশ্য ছিল ইরানের পাল্টা আঘাত হানার সক্ষমতাকে পঙ্গু করে দেওয়া এবং দীর্ঘমেয়াদী সামরিক শক্তিতে বড় ধরনের ধস নামানো। যদিও ইরানের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কমিয়ে প্রচার করার চেষ্টা করা হচ্ছে, তবে স্যাটেলাইট ইমেজ এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর দেওয়া তথ্য বলছে ভিন্ন কথা। অনেক জায়গায় আগুনের লেলিহান শিখা এবং ধ্বংসস্তূপ স্পষ্ট দেখা যাচ্ছে, যা এই বিশাল সংখ্যক বোমা হামলার সাক্ষ্য দেয়। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনাদের কি মনে হয়, এই ধরনের ব্যাপক হামলা কি মধ্যপ্রাচ্যে বড় কোনো যুদ্ধের সূচনা, নাকি এটি কেবলই শক্তির মহড়া? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান, কারণ আপনাদের এক একটি মন্তব্য আমাদের আলোচনার খোরাক যোগায়। এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তাদের সিস্টেম অনেকগুলো হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে, কিন্তু ১২০০ বোমার বিশাল সংখ্যার সামনে সবটুকু রক্ষা করা কতটা সম্ভব ছিল তা নিয়ে সামরিক বিশ্লেষকদের মনে গভীর সংশয় রয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী এই অভিযানকে তাদের সার্বভৌমত্ব রক্ষার চূড়ান্ত পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন, যেখানে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির এক অনন্য সমন্বয় দেখা গেছে। অন্যদিকে ইরান এই হামলার কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে, যা পুরো অঞ্চলকে এক গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এই বিশাল সামরিক পদক্ষেপের ফলে তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে এবং বিশ্ব অর্থনীতিতেও এর প্রভাব পড়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। আফগানিস্তানের সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে যে দীর্ঘমেয়াদী অস্থিরতা চলছে, তার ধারাবাহিকতায় পাকিস্তানি মন্ত্রী সানাউল্লাহর একটি সাম্প্রতিক বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, যেখানে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে আফগানিস্তানের বিরুদ্ধে তাদের অভিযান এখনও চলমান রয়েছে এবং এটি থামার কোনো লক্ষণ নেই। এই বক্তব্যটি এমন এক সময় এলো যখন দুই দেশের সীমান্তে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপির তৎপরতা বৃদ্ধি পাওয়া নিয়ে ইসলামাবাদ বারবার কাবুলকে সতর্ক করে আসছিল। পাকিস্তানি মন্ত্রীর মতে তাদের ভূখণ্ডে যেসব সন্ত্রাসী হামলা হচ্ছে তার মূলে রয়েছে আফগান মাটি ব্যবহারকারী গোষ্ঠীগুলো, আর তাই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সীমানা পেরিয়ে নির্দিষ্ট লক্ষ্যে অভিযান চালাতে দ্বিধা করছে না। এই অভিযানের কৌশল এবং ব্যাপ্তি নিয়ে অনেক ধোঁয়াশা থাকলেও মন্ত্রীর এই স্পষ্ট স্বীকারোক্তি ইঙ্গিত দেয় যে পরিস্থিতি কেবল মৌখিক কূটনীতিতে সীমাবদ্ধ নেই। আফগানিস্তানের বর্তমান অন্তর্বর্তী সরকার অবশ্য পাকিস্তানের এই দাবিকে বরাবরই অস্বীকার করে আসছে এবং তারা মনে করে পাকিস্তানের অভ্যন্তরে সৃষ্ট সমস্যার দায় তাদের ওপর চাপানো হচ্ছে। তবে পাকিস্তান সরকার বলছে তাদের কাছে অকাট্য প্রমাণ রয়েছে যে সীমান্ত সংলগ্ন দুর্গম পাহাড়গুলোতে জঙ্গিদের আস্তানা রয়েছে, যেখান থেকে পাকিস্তান সেনাবাহিনীর ওপর হামলা চালানো হয়। আপনারা যদি আমাদের এই বিশ্লেষণ পছন্দ করেন, তবে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। পাকিস্তানের এই কঠোর অবস্থান দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক নিরাপত্তার সমীকরণ বদলে দিতে পারে। বিশেষ করে ড্রোন হামলা বা ঝটিকা অভিযানের মাধ্যমে যেভাবে তারা আফগান সীমান্তের ভেতরে কার্যক্রম চালাচ্ছে, তাতে করে প্রতিবেশী দুই দেশের মধ্যে আস্থার সংকট চরমে পৌঁছেছে।
পাকিস্তানি মন্ত্রীর ভাষ্যমতে যতক্ষণ না তাদের ভূমি সম্পূর্ণ নিরাপদ হচ্ছে এবং সন্ত্রাসীদের নেটওয়ার্ক পুরোপুরি ধ্বংস হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই অভিযান ধাপে ধাপে চলতেই থাকবে। এতে করে আফগান সাধারণ মানুষের মাঝে যেমন উদ্বেগ বাড়ছে, তেমনি আন্তর্জাতিক মহলও পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে যাতে কোনো ধরনের মানবিক বিপর্যয় না ঘটে। এই চলমান অভিযান কি কেবলই সীমান্ত সুরক্ষা, নাকি এর পেছনে বড় কোনো ভূরাজনৈতিক পরিকল্পনা রয়েছে তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে দ্বিমত রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অতি গোপনীয় মিটিংয়ের সময়সূচি, যা সাধারণত সন্ধ্যার পরিবর্তে সকালে নির্ধারিত হয়েছিল, সেটিও আমেরিকার সিআইএ এবং ইসরায়েলের মোসাদ নিখুঁতভাবে জেনে ফেলেছিল। এই তথ্যটি কেবল একটি সময়ের পরিবর্তন নয়, বরং এটি ইরানের সর্বোচ্চ স্তরের নিরাপত্তা দেষ্টনীর ভেতরে গোয়েন্দা সংস্থাগুলোর কতটা গভীর অনুপ্রবেশ রয়েছে তারই প্রমাণ দেয়। সাধারণত ইরানের মতো দেশে সর্বোচ্চ নেতার চলাফেরা এবং বৈঠকের সময় অত্যন্ত গোপনীয় রাখা হয়, যাতে কোনো ধরনের ড্রোন বা বিমান হামলা এড়ানো যায়। কিন্তু গোয়েন্দা তথ্যের এই ফাঁস হওয়া প্রমাণ করে যে প্রযুক্তির বাইরেও সেখানে হয়তো হিউম্যান ইন্টেলিজেন্স বা ভেতরের কেউ এই গোপন তথ্য সরবরাহ করছে। খামেনির মিটিং সন্ধ্যার বদলে সকালে হওয়ার সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল সম্ভবত আকাশপথে নজরদারি এড়াতে বা রুটিন কাজের পরিবর্তন ঘটিয়ে শত্রুকে বিভ্রান্ত করতে। কিন্তু সিআইএ এবং মোসাদের কাছে এই খবর থাকা মানে হল ইরানের প্রতিটি পদক্ষেপ এখন কাঁচের মতো স্বচ্ছ হয়ে পড়েছে তাদের কাছে। এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর তেহরানে এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে বড় ধরনের রদবদল বা শুদ্ধি অভিযান চলার গুঞ্জন শোনা যাচ্ছে। আপনারা যারা গোয়েন্দা কাহিনীর ভক্ত তারা হয়তো বুঝতে পারছেন এটি কোনো সিনেমার গল্পের চেয়ে কম নয়। ভাবুন একবার, যেখানে প্রতিটি সেকেন্ডের হিসাব রাখা হয় সর্বোচ্চ গোপনীয়তায়, সেখানে ঠিক কোন সময় বৈঠক শুরু হবে তা শত্রুপক্ষ আগে থেকেই জানত। এটি সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে হয়েছে নাকি কোনো উচ্চপদস্থ কর্মকর্তার বিশ্বাসঘাতকতা তা নিয়ে জল্পনা তুঙ্গে। মোসাদ এর আগেও ইরানে বিভিন্ন দুঃসাহসিক অভিযান চালিয়েছে, কিন্তু খামেনির ব্যক্তিগত বৈঠকের সময় সম্পর্কে নিশ্চিত হওয়া তাদের সক্ষমতাকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছে। এই তথ্য ফাঁসের ফলে এখন প্রশ্ন উঠছে ইরানের পারমাণবিক স্থাপনা বা অন্যান্য স্পর্শকাতর জায়গার নিরাপত্তা নিয়ে। যদি সর্বোচ্চ নেতার বৈঠকের খবর এভাবে চলে যায়, তবে অন্য কিছু কি নিরাপদ? আপনাদের কি মনে হয়, এটি কি ইরানের গোয়েন্দা ব্যর্থতা নাকি পশ্চিমের গোয়েন্দা প্রযুক্তির চূড়ান্ত বিজয়? পর্দার আড়ালে চলা এক দীর্ঘমেয়াদী লবিংয়ের চূড়ান্ত ফলাফল হিসাবে উঠে এসেছে যে সৌদি আরব এবং ইসরায়েল দীর্ঘ কয়েক সপ্তাহের নিরলস প্রচেষ্টার পর ডোনাল্ড ট্রাম্পকে ইরানে হামলা করতে রাজি করিয়েছে। যদিও সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে প্রকাশ্য কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই, তবুও ইরানের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে তারা যে এক বিন্দুতে মিলিত হয়েছে, এটি তারই বড় প্রমাণ। লবিংয়ের এই প্রক্রিয়াটি ছিল অত্যন্ত সূক্ষ্ম এবং বহুমুখী, যেখানে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ রক্ষা এবং ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা থামানোর বিষয়টিকে সামনে আনা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বরাবরই ইরানের প্রতি কঠোর নীতি অবলম্বনের পক্ষপাতী ছিলেন, কিন্তু সরাসরি সামরিক হামলার সিদ্ধান্ত নেওয়া ছিল এক বড় রাজনৈতিক ঝুঁকি। তবে এই দুই প্রভাবশালী আঞ্চলিক শক্তির চাপে তিনি শেষ পর্যন্ত সম্মতি দিয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। এই লবিংয়ের মূল উদ্দেশ্য ছিল তেহরানের ওপর এমন এক চাপ সৃষ্টি করা যাতে তারা আঞ্চলিক রাজনীতিতে তাদের আধিপত্য কমিয়ে আনে। সৌদি আরবের জন্য ইরান হল তাদের ধর্মীয় ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, আর ইসরায়েলের জন্য ইরান একটি অস্তিত্ব রক্ষা বিষয়ক হুমকি। এই দুয়ের স্বার্থ মিলে যাওয়ায় ট্রাম্পের ওপর চাপ প্রয়োগ করা সহজ হয়েছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা কি মনে করেন, ট্রাম্পের এই সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যের শান্তি ফিরবে নাকি আগুন আরও ছড়িয়ে পড়বে? আপনার চিন্তাগুলো আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। এই সমঝোতার ফলে কেবল সামরিক দিক নয়, বরং অর্থনৈতিক এবং কূটনৈতিক ক্ষেত্রেও বড় পরিবর্তন আসতে চলেছে। লবিং গ্রুপগুলো ওয়াশিংটনে এমনভাবে কাজ করেছে যাতে হোয়াইট হাউস মনে করে যে ইরানের ওপর হামলা করা ছাড়া আর কোনো বিকল্প নেই। এর ফলে মধ্যপ্রাচ্যে এক নতুন জোটের সমীকরণ তৈরি হয়েছে যা আগে কখনো ভাবা যায়নি। তবে এই সিদ্ধান্তের পরিণাম হতে পারে ভয়াবহ, কারণ ইরান বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক শক্তির অধিকারী এবং তাদের পাল্টা আক্রমণ পুরো বিশ্ব অর্থনীতিকে স্থবির করে দিতে পারে। ট্রাম্পের এই রাজি হওয়ার পেছনে নির্বাচনী রাজনীতির সমীকরণও থাকতে পারে বলে অনেকে মনে করছেন। আপনারা যদি এই ধরনের গভীর বিশ্লেষণমূলক সংবাদ নিয়মিত দেখতে চান,
মার্কিন অভ্যন্তরীণ রাজনীতির এক উত্তপ্ত বিতর্কে যেখানে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এক ভয়াবহ অভিযোগ তুলেছেন। কমলা হ্যারিসের মতে ট্রাম্প তার বিতর্কিত বৈদেশিক নীতি এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের উস্কানি দিয়ে আমেরিকানদের জীবন নিয়ে জুয়া খেলছেন। হ্যারিস অত্যন্ত কড়া ভাষায় বলেছেন যে ট্রাম্পের অপরিণামদর্শী সিদ্ধান্তগুলো কেবল অন্য দেশকে ক্ষতিগ্রস্ত করছে না, বরং আমেরিকার সাধারণ মানুষকে এবং বিদেশে কর্মরত মার্কিন সেনাদের এক চরম ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। তার দাবি অনুযায়ী রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে ট্রাম্প জাতীয় নিরাপত্তাকে তুচ্ছ জ্ঞান করছেন এবং এর ফলে বিশ্বের দরবারে আমেরিকার যে নেতৃত্বমূলক অবস্থান ছিল তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বাগযুদ্ধ মূলত আগামী নির্বাচনের আগে ভোটারদের নিজেদের পক্ষে টানার একটি বড় কৌশল হলেও এর মধ্যে এক গভীর সত্য লুকিয়ে আছে যা সাধারণ আমেরিকানদের ভাবিয়ে তুলছে। ট্রাম্পের সমর্থকরা যদিও মনে করেন তিনি আমেরিকার শক্তি পুনর্প্রতিষ্ঠা করছেন, কিন্তু কমলা হ্যারিস এবং ডেমোক্র্যাটরা মনে করেন এটি আসলে হঠকারিতা। হ্যারিস তার বক্তব্যে উল্লেখ করেছেন যে যুদ্ধের সম্ভাবনা তৈরি করা বা কোনো দেশের ওপর সরাসরি হামলার সম্মতি দেওয়া মানে হল আমেরিকার হাজার হাজার তরুণ প্রাণের জীবন নিয়ে ছিনিমিনি খেলা। আপনারা এই বিষয়ে কার পক্ষ নেবেন? ট্রাম্পের কঠোর নীতি নাকি কমলা হ্যারিসের সতর্ক অবস্থান? আপনাদের ভোট বা মতামত আমাদের পোলে বা কমেন্টে জানাতে পারেন। এই রাজনৈতিক উত্তাপ কেবল বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এটি মার্কিন জনমতেও বিভাজন তৈরি করছে। মুদ্রাস্ফীতি এবং অভ্যন্তরীণ সমস্যার মাঝে নতুন করে কোনো যুদ্ধ আমেরিকানদের ওপর বাড়তি অর্থনৈতিক বোঝা চাপিয়ে দিতে পারে, যা হ্যারিস বারবার মনে করিয়ে দিচ্ছেন। তার মতে একজন দায়িত্বশীল নেতার কাজ হল কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধান করা, যুদ্ধের উস্কানি দিয়ে জনপ্রিয়তা খোঁজা নয়।